গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের ফলাফলের ওপর কিন্তু জিওপলিটিক্স যেরকমভাবে ডিপেন্ড করবে, ঠিক তেমনিভাবে ভারতের সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল বা ইন্টার কান্ট্রি রিলেশনশিপ, অর্থাৎ সেটা হতে পারে চায়নার সঙ্গে, সেটা হতে পারে আমেরিকার সঙ্গে, সেটা হতে পারে বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তানের সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চারী, একদমই তাই দেবাশিস। এবং আজকের এই আলোচনায় আমরা একটু এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, বাংলাদেশ থেকে শিক্ষক এবং বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ সাহেব, আপনাকে জিরো আওয়ারে ক্যালকাটা নিউজে স্বাগত। আজকে এই মুহূর্তে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে এবং সেক্ষেত্রে এই বেশ কিছুদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখে এসেছি, তারপরে আজকের এই গণনা, এই ভোট নির্বাচন চলছে ইতিমধ্যেই, কতটা আশাবাদী? বাংলাদেশে যে ছবি দেখেছি তা কি বদলাবে এই নির্বাচনের পর, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা। দেখুন, বাংলাদেশে অন্তত এটা প্রত্যাশার কথা যে ডক্টর ইউনূসের একটা অনির্বাচিত একটা সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেতে যাচ্ছে। অন্য কথায় বলা যায়, আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম বাংলাদেশে অন্তত তিনটি সরকার বিদ্যমান, একটি ডক্টর ইউনূসের দৃশ্যমান সরকার, আরেকটা ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট, আরেকটা হচ্ছে মবের সরকার। এই তিনটি সরকার থেকে অন্তত একটা মুক্তি মিলবে এটা। আরেকটা হচ্ছে যে ডক্টর ইউনূস, আপনি দেখবেন যে গত 25 দিনে আপনাদের আলোচনাটা আমি শুনছিলাম, ওই আলোচনার সাথে আমি যেটা বেশ ধরে আমি বলি যে ডক্টর ইউনূস গত 25 দিনে প্রায় 64টি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। তার পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে বাংলাদেশি টাকায় 1,06,000 কোটি টাকা। তো 1,06,000 কোটি টাকার মধ্যে শুধুমাত্র আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে 14টি বিমান কেনা হবে 37,000 কোটি টাকায়, এবং সেটা পরবর্তী সরকারকে সেটা শোধ করতে হবে এবং সেটা প্রতিপালন করতে হবে ওই চুক্তিটা। তো ডক্টর ইউনূস যে কাজটা করেছেন, যে পরবর্তী সরকারের জন্য পথে পথে কাটা বিছিয়ে রাখার যে কাজটা, এটা তিনি অত্যন্ত সুচারুরূপে করেছেন এবং করে যাচ্ছেন এখনো। এবং ইতিমধ্যে শুনেছেন আপনি যে ডিপি ওয়ার্ল্ড সহ কয়েকটা কোম্পানির কাছে, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর এবং এগুলোকে প্রায় 13 দিনের একটা স্টাডি সাপেক্ষে তারা নভেম্বর মাসের 17 তারিখে সই করেন, এই ইজারা চুক্তি সই করেন। তো এখন আমি মনে করি যে এইগুলোর ক্ষেত্রে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রে যদি উত্তরণের ব্যবস্থাটা হয় ডেমোক্রেটিক ট্রানজিশনের পর, এইগুলি হয়তো বিবেচনা করা যাবে কিনা জানি না, কিন্তু এইগুলো থেকে অন্তত বাংলাদেশের জনগণ মুক্তি পাবে। এবং ডক্টর ইউনূসের দুইটা স্টলওয়ার আছেন, একটার নাম হলো আশিক চৌধুরী, একটার নাম লুৎফে সিদ্দিকী। এই দুই দালালের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে না। কিন্তু মোশাররফ সাহেব, একটা জায়গায় আমি জিজ্ঞেস করবো, আমি দেবাশিস রয়েছি সঞ্চারীর সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি বলছেন অলরেডি বেশ কিছু চুক্তি হয়ে গেছে, যেই চুক্তিটা আলটিমেটলি ওয়েলকামিং গভর্নমেন্টের কাছে একটা চ্যালেঞ্জ হতে পারে। এবং খুব একটা অদ্ভুত ব্যাপার যে সরকার নির্বাচিত হতে পারলো না, সেখানে একটা দেশ চুক্তি করে কিভাবে? মানে আমার কাছে এটা খুব অবাক মনে হচ্ছে। অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম কোনো গভর্নমেন্ট, যারা ডেফিনেটলি সিলেক্টেড গভর্নমেন্ট, নট ইলেক্টেড গভর্নমেন্ট, তারা কি করে সিদ্ধান্ত নিল আমেরিকার পক্ষেই সব চুক্তিগুলোতে স্বাক্ষর করার? আদতে ওটা সম্ভব কিনা? এখন ঘটনা হচ্ছে যে গড় পুরার মধ্যে আলু পুরা তো অনেকেই দেয়, এবং বাংলাদেশে একটা অস্বাভাবিক সরকার চলছে, এটা তো আপনি নিঃসন্দেহে মনে করেন। আমরা 2013 সাল থেকে আমাদের বেগম শেখ হাসিনার এগেনস্টে আমরা আন্দোলন করছিলাম যে আপনি একটা জেনুইন নির্বাচন দেন। আপনার মনে আছে যে 2013 সালে এসে আমাদের সুজাতা সিং, তিনি শাসিয়ে গেলেন এবং জেনারেল এরশাদের পার্টিটাও তখন এটা বর্জন করেছিল, এবং সবাই বর্জন করলে শেখ হাসিনা ইলেকশনটা করতে পারতেন না।
তো সুজাতা সিং এটা করে গেলেন, তখন কংগ্রেস পার্টি ছিল ক্ষমতায়। তারপরে মোদিজি আসলেন, মোদিজির সময় এটা কন্টিনিউ করলো, 18-তে আরো খারাপ হলো এবং 24-এ তো আরো খারাপ হলো। তো এখন এরপরে বাংলাদেশের মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভ্যুত্থান করলো। আমি আপনাকে বলি, আমি 18ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন একটা দুটা টেলিভিশনে শো করেছি। আমি 25 বা 26 তারিখেও বলেছিলাম যে শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে, যে আপনি আপনার 5 জন মন্ত্রীকে ছেঁটে ফেলুন আর অপোজিশনের সাথে আপনি কথা বলুন, আর না হলে আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। আপনি এগুলো ছেঁটে আপনি অপোজিশনের সাথে বলুন যে আগের নির্বাচনগুলো ত্রুটিপূর্ণ আছে, আসুন একটা জেনুইন নির্বাচন করতে চাই, কিভাবে ক্ষমতা হস্তান্তরটা হতে পারে আলোচনা করে। উনি ক্ষমতার একেবারে মদে মত্ত ছিলেন এবং সেটা কারো কথাই শুনেন নাই। তো সেইখানে আজকে আওয়ামী লীগ বিপর্যস্ত, আওয়ামী লীগের নেতাকর্মী বিপর্যস্ত, তো উনি পলাতক, এবং আপনি যে আওয়ামী লীগের বহু নির্দোষ কর্মী সে ওনার আত্মীয় স্বজনরা ওনার সাথে উনি আগেই ইশারা ইঙ্গিত দিয়েছিলেন যে তারা চলে গেছে, আত্মীয় স্বজন কেউ অ্যারেস্ট নেই। তো সেই জন্য আমি আপনাকে বলছি যে আজকে এই যে বিষয়টা হচ্ছে, যে একটা যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের সিলেট জেলায়। সিলেট জেলায় একটা প্রবাদ আছে, পুত্র সেই হইলা জন্ম নিলা, মায়ের উপর সতীন এনে জন্ম নিলা। মানে ক্ষুব্ধ একজন স্বামী, তিনি সন্তান হয় না এই জন্য বিবাহ করিলেন, এবং তারপরে দেখা গেল যে তার প্রথমা স্ত্রীও সন্তান সম্ভবা, এবং তার প্রথমা স্ত্রীর ঘরেও ছেলে সন্তান হলো, এবং এই জন্য আক্ষেপ করে মাতা বলছেন যে পুত্র সেই জন্মিলা, মাতার ঘরে সতীন এনে হলা।